৩১ দফা সমর্থন দিলে যে কোনো দলের সঙ্গে জোট করতে প্রস্তুত বিএনপি। ভোটে জিতলে জবাবদিহিমূলক সরকার গড়ার প্রতিশ্রুতি। সংসদকে মেধাবীদের পাঠশালা বানানোর পরিকল্পনা। ডাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাসে উত্তাপ, প্রার্থীদের খসড়া তালিকা প্রকাশ, বৈধ ৪৬২ জন। শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণে নানা প্রতিশ্রুতি প্যানেলগুলোর। জ্বরের সঙ্গে তীব্র শরীর ব্যথা, দ্রুত কমছে প্লাটিলেট। ৮ মাসে হাসপাতালে ২৭,০০০-এর বেশি ডেঙ্গু রোগী। এডিস মশা নিয়ন্ত্রণে জনসচেতনতা তৈরির তাগিদ। ভাঙছে পাটুরিয়া নদী বন্দর, লঞ্চঘাট ও ৪ নম্বর ফেরিঘাট বিলীন। বাড়িঘর হারিয়ে নিঃস্ব অনেকে। মধুমতির পানিতে ডুবল আলফাডাঙ্গার আশ্রয়ণ প্রকল্প, পানিবন্দী ২৫০ পরিবার। এবং যুদ্ধ বন্ধের তোড়জোড়ের মধ্যে ইউক্রেনে ব্যাপক হামলা রাশিয়ার, ড্রোন আর ক্ষেপণাস্ত্রের আঘাতে কাঁপল কিয়েভ। পুতিন জেলেনস্কি বৈঠক নিয়ে স্পষ্ট বার্তা নেই মস্কোর। সকালের সময় সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী। বিএনপির ৩১ দফায় যারা আস্থা রাখবে তাদের সঙ্গে জোট করতে প্রস্তুত দলটি। যুগপৎ আন্দোলনের শরিকদের পাশাপাশি অন্যদের সঙ্গেও জোট গঠনের ইঙ্গিত দিলেন শীর্ষ নেতারা। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সংসদকে মেধাবীদের পাঠশালা বানাতে চায় বিএনপির হাইকমান্ড। হাসান ওয়ালির রিপোর্ট। রাজনীতির মাঠে নানা দাবি দাওয়ায় নির্বাচন নিয়ে শঙ্কা থাকলেও নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারের অনড় অবস্থানে আস্থা রাখছে বিএনপি। দলটি এরই মধ্যে শুরু করেছে নির্বাচনী প্রস্তুতি। দীর্ঘদিন নির্যাতন নিপীড়নের শিকার দলটির নেতাকর্মীদের মধ্যে বইছে উৎসবের আমেজ। নবম জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসা আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দলীয় সরকারের অধীনে নির্বাচন আয়োজন করলে দশম জাতীয় সংসদ নির্বাচন বয়কট করে বিএনপি। ধারাবাহিক আন্দোলনের মধ্যেও একাদশ জাতীয় নির্বাচনে বিএনপি অংশ নিলেও প্রশাসনের সহযোগিতায় রাতে ভোট করে পুনরায় ক্ষমতায় আসার অভিযোগ ওঠে আওয়ামী লীগের বিরুদ্ধে, যার ধারাবাহিকতায় ২৪ সালের দ্বাদশ জাতীয় নির্বাচনেও অংশ নেয়নি বিএনপি। তবে ২৪-এর গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের বিদায়ের পর নির্বাচনের দাবিতে সরব বিএনপি। সমমনদের সঙ্গে বৈঠকের পাশাপাশি তৃণমূলেও নির্বাচনী প্রস্তুতির বার্তা পৌঁছে দিয়েছে দলটির হাইকমান্ড। দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির এই সদস্য বলছেন, নির্বাচনী টানেলে প্রবেশ করেছে বিএনপি। লক্ষ্য দায়বদ্ধ এবং জবাবদিহি সরকার গঠন। দলটির ৩১ দফায় যারা সমর্থন দেবে তাদের সঙ্গে জোট করতেও রাজি বিএনপি। নির্বাচনের টানেলে ঢুকে গেছে, তো এই স্বাভাবিকভাবে এখন তো সবাই নির্বাচনমুখী হবেই, এবং যেটা মানুষের প্রত্যাশা ছিল তারা তাদের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে একটা দায়বদ্ধ জবাবদিহি সরকার থাকবে। যুগপৎ আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে, ফ্যাসিস্ট বিরোধী স্বৈরাচার বিরোধী আন্দোলনে, তাদেরকে নিয়ে আমাদের আগামী দিনে ৩১ দফা যাদেরকে নিয়ে আমরা দিয়েছি, এবং এর সাথে যারা সমর্থন দেবে তাদেরকে আমরা স্বাগত জানাবো, অসুবিধা কিছু তো নাই। দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমদ বলছেন, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সংসদকে মেধাবীদের পাঠশালা বানাতে চায় বিএনপি। এক্ষেত্রে যুগপৎ আন্দোলনের শরিক ছাড়াও অন্যদের সঙ্গে হতে পারে জোট। ছাত্র গণ অভ্যুত্থানের যে প্রত্যাশা, শহীদের যে আকাঙ্ক্ষা ছিল, সেটাকে বাস্তবায়ন করতে হবে। প্রায়োরিটি হচ্ছে যে আগামী জাতীয় সংসদ অবশ্যই মেধাবীদের পাঠশালা হতে হবে। কারো কারো সাথে হয়তো আমাদের নির্বাচনে জোট হতেও পারে, তবে যুগপৎ আন্দোলনের শরিকদের সাথে আমরা নির্বাচন একসাথে করব, সেটা সিদ্ধান্ত আছে। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সে অনুযায়ী সার্বিক প্রস্তুতিও শুরু করেছে নির্বাচন কমিশন। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। ডাকসু নির্বাচন ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তাপ। জয় পেলে গেস্ট রুম প্রথা বাতিলের ঘোষণা দিয়েছে ছাত্রদল। রাজনীতিমুক্ত ক্যাম্পাসের প্রতিশ্রুতি দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা। এদিকে ডাকসু নির্বাচনে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করেন চিফ রিটার্নিং কর্মকর্তা। জানান, বৈধ প্রার্থীর সংখ্যা ৪৬২ জন। ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৪৮ জন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ক্যাম্পাসে তত বাড়ছে উৎসবের আমেজ। বৃহস্পতিবার দুপুরে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে জাতীয়তাবাদী ছাত্রদল। নির্বাচিত হলে গণরুম ও গেস্টরুম প্রথার কবর রচনা সহ নানা অপসংস্কৃতি বাতিলের প্রতিশ্রুতি দেন ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান। গণরুম গেস্টরুম কালচার চিরতরে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে মূলোৎপাটন করা হবে।
ক্যান্টিনে ফাও খাওয়া থেকে শুরু করে রাজনৈতিক যে অপসংস্কৃতিগুলো ছিল বিরাজমান, সেই রাজনৈতিক অপসংস্কৃতিগুলো চিরতরে মূলোৎপাটন করা হবে। অপরাজেয় বাংলার পাদদেশে আনুষ্ঠানিকভাবে প্যানেল ঘোষণা করে উমামা ফাতেমা নেতৃত্বাধীন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য। দায়িত্ব পেলে অপরাজনীতিমুক্ত ক্যাম্পাস গড়ার প্রতিশ্রুতি তাদের। ক্যাম্পাসের গতিমুখ কোন দিকে যাবে সেটা শিক্ষার্থীরা নির্ধারণ করবে। কোনো ছাত্র রাজনৈতিক সংগঠন নির্ধারণ করবে না, কোনো সাদা দল নীলদল নির্ধারণ করবে না। প্রতিটি পরিসরে এই নারীদের অংশগ্রহণ থাকবে, এভাবে তারা নারীদেরকে এক্সপ্রেস করে দিতে চায়। এদিন মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে ডাকসু ফর চেঞ্জ প্যানেল। প্রার্থীদের ছবিযুক্ত ব্যালটের দাবি জানান তারা। যৌক্তিক দাবি আমরা বলতেছি যে আপনারা নাম ব্যালট নাম্বারের পাশে ছবি যুক্ত করেন, এইটা তারা যুক্ত করতেছে না। এদিকে ডাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করে চিফ রিটার্নিং অফিসার জানান, এবার ভিপি পদে প্রতিদ্বন্দ্বীর সংখ্যা 48। মোট প্রাথমিক প্রার্থীদের সংখ্যাটা হচ্ছে 462 বৈধ প্রার্থী, যারা প্রাথমিক বৈধ প্রার্থী। প্রাথমিক ত্রুটিপূর্ণ আছে 47। মোট 509 জন, 509টি আবেদনপত্র গতকাল পর্যন্ত সংগ্রহ করেছিল। তফসিল অনুযায়ী আগামী 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ডাকসু নির্বাচনের ভোট। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। সারা দেশে কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না ডেঙ্গুর প্রকোপ, বরং থেমে থেমে বৃষ্টির প্রভাবে বাড়ছে এডিসের প্রজনন। এতে হাসপাতালে ভিড় বাড়ছে রোগীদের। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় এডিস মশার ঘনত্ব সবচেয়ে বেশি। কীটতত্ত্ববিদের মতে নিয়ন্ত্রণে জনসচেতনতার বিকল্প নেই। বিস্তারিত শাহিন আলমের রিপোর্টে। শরতের আকাশে কখনো ঝলমলে রোদ, আবার কখনো মেঘের ঘনঘটা। অল্প বৃষ্টিতে রাস্তার ধারে বা ছাদের টব সহ বিভিন্ন স্থানে জমে যায় পানি, আর সেখানেই এডিস মশার লার্ভার উৎপত্তি। তাই বছরের এই সময়টিতে সারা দেশে পাল্লা দিয়ে বাড়ে ডেঙ্গুর প্রকোপ। রাজধানীর হাসপাতালগুলোতে চিকিৎসা নিচ্ছেন শত শত রোগী। তারা বলছেন, জ্বরের সঙ্গে অনুভূত হচ্ছে প্রচণ্ড ব্যথা, অনেক সময় কমে যাচ্ছে প্লাটিলেট, কারো কারো ফুলে যাচ্ছে শরীরের বিভিন্ন অংশ। মাথা ব্যথা ছিল, পেটের মধ্যে আপনার পীড়া দিত, ক্লান্তি, অবসাদ যেটা বলে ওইটা ছিলাম। আর ব্যথা মানে উঠতেই না বইতেই না। জ্বর হয়েছে তখন আমার হাত পাও কামড়াইতো, চাবাইতো, মানে ডায়াবেটিসটাও বেড়ে গেছিল, শরীরে জ্বালা পোড়া করছিল। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক প্রতিবেদন থেকে জানা যায়, গত 8 মাসে প্রায় 27,000-এর বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের মধ্যে বেশিরভাগই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দা। এডিসের লার্ভা ধ্বংসে জনগণের সম্পৃক্ততা ও সচেতনতার বিকল্প নেই বলে মনে করেন কীটতত্ত্ববিদ। মানুষের সম্পৃক্ততা ছাড়া শুধুমাত্র সরকার একা এডিস মশা বা ডেঙ্গুকে নিয়ন্ত্রণ করতে পারবে না। আমাদের সকলের সম্মিলিত প্রয়াসই লাগবে। মৃত্যু ঝুঁকি কমাতে ডেঙ্গু আক্রান্ত শিশু ও বয়োজ্যেষ্ঠদের বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ চিকিৎসকের। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। কোটি কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে নতুন ভবন, সেই সঙ্গে রয়েছে আধুনিক সব যন্ত্রপাতি, অথচ জেলা ও উপজেলার সরকারি হাসপাতালে জনবল সংকটে হয় না সব ধরনের পরীক্ষা নিরীক্ষা। মুমূর্ষু রোগীদের দায়সারা সেবা দিয়ে পাঠানো হয় মেডিকেল কলেজ হাসপাতালে। এতে মাঝ পথেই মৃত্যু হচ্ছে অনেকের। দীর্ঘদিনেও পাল্টায়নি সরকারি হাসপাতালগুলোর এমন চিত্র। সিভিল সার্জন বলছেন, জনবল নিয়োগের বিষয়ে চলমান রয়েছে কার্যক্রম। সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট, ছবি তুলেছেন শাহাদাত আকুন। ডায়রিয়ায় আক্রান্ত 1.5 বছরের ছেলে ইয়াকুবকে নিয়ে মাদারীপুরের শিবচর উপজেলা 100 শয্যা হাসপাতালে আসেন জাদুয়ারচর গ্রামের বাসিন্দা মা খাদিজা আক্তার। চিকিৎসক ভর্তি করিয়ে দিলেও 24 ঘন্টাতেও পাননি কাঙ্ক্ষিত সেবা। পরে বাধ্য হয়ে শিশুকে নিয়ে চলে যান ঢাকা মেডিকেলে। অথচ 23 কোটি টাকা ব্যয়ে সম্প্রতি 50 শয্যা থেকে 100 শয্যা হাসপাতাল নির্মাণ করা হয় এখানে। বলে কি সরকারিতে আসলে ওয়েট করতে হবে, এজন্য এখন কি করব, বাচ্চা মারবো, এজন্য আমরা ঢাকা নিয়ে যাইতেছি। একই অবস্থা 33 কোটি টাকা ব্যয়ে নির্মিত 250 শয্যা জেলা হাসপাতালেরও। জনবল সংকটে এখানে থাকা আইসিইউ, সিটি স্ক্যান মেশিন, ডিজিটাল এক্সরে, আল্ট্রাসোনোগ্রাম মেশিন সহ অধিকাংশ যন্ত্রপাতি থাকে অলসপুরে। আর মুমূর্ষু রোগীদের দায়সারা সেবা দিয়ে পাঠানো হয় ঢাকা অথবা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। কিছু হইলে বাইরে থেকে বা ফরিদপুর রেফার করে দেয়, ওইরকম বিজ্ঞ ডাক্তার হলো পাওয়া যায় না। বাইরে যা টেস্ট করাতেছে আর কি, বাইরে টাকাও বেশি লাগে,
সরকারিভাবে আমরা এরকমভাবে সাপোর্ট পাইতেছি না। অবশ্য জনবল সংকটের ঘাটতি পূরণে কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা জানান জেলার সিভিল সার্জন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল আছে, ওইখানে পদায়িতও আছে, কিন্তু ওই যেটা বললাম পদায়ন করে সংযুক্তিতে ঢাকার অন্য কোনো একটা হাসপাতালে, আর যেসব পোস্টই ভ্যাকেন্ট ওইগুলোতে পদায়নের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে জেলা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে প্রতিদিন গড়ে ভর্তি হন প্রায় 500 রোগী, আর বহির্বিভাগে চিকিৎসা নেন কয়েক হাজার মানুষ। একের পর এক নির্মাণ করা হচ্ছে নতুন ভবন, বাড়ানো হচ্ছে হাসপাতালের শয্যা, অথচ নিয়োগ দেওয়া হয়নি নতুন করে কোনো জনবল। এতে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা না পাওয়ায় ক্ষুব্ধ জেলাবাসী। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। মানিকগঞ্জে প্রতিনিয়ত পাটুরিয়া ঘাট ও আশেপাশের বাড়ি ঘর ফসলি জমি নদীতে বিলীন হচ্ছে। নিঃস্ব হচ্ছেন নদীর বাম তীরের বাসিন্দারা। তীব্র ভাঙনের শিকার হলেও কার্যকর কোনো ব্যবস্থা না থাকায় হতাশ ভুক্তভোগীরা। রমজান আলীর ক্যামেরায় মোহাম্মদ ইউসুফ আলীর তথ্য নিয়ে রিপোর্ট। ভাঙছে নদীর পাড়, বিলীন হচ্ছে একের পর এক স্থাপনা। ভাঙন হুমকিতে থাকায় সরিয়ে নেওয়া হচ্ছে শেষ সম্বলটুকু। প্রতিনিয়তই ভাঙছে মানিকগঞ্জের নদীবন্দর পাটুরিয়া ঘাট। প্রবল স্রোতে ক্ষতিগ্রস্ত হচ্ছে পন্টনগুলো। ইতোমধ্যে বিলীন লঞ্চঘাট ও 4 নম্বর ফেরিঘাট, 3 ও 5 নম্বরও ক্ষতিগ্রস্ত। শিবালয় উপজেলার পদ্মার বাম তীরের তেঘুরি, বড়রিয়া, নয়াকান্দি এলাকার বাড়িঘর হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন নদীর তীরবর্তী বাসিন্দারা। এখানে প্রচুর পরিমাণ ভাঙতেছে, রোজ ভাঙতেছে। এভাবে ভাঙতে আমরা থাকতে পারবো না, এবং পাটুরিয়া ঘাটে মনে কোনো বাড়িঘরই থাকবে না, সব বিলীন হয়ে যাবে। এখন আমরা দেশে হারিয়ে গেছি, এখন আতঙ্কে আমরা ভয়ে আছি কখন যে আমার বাড়িতে যায়। বিআইডব্লিউটিএ বা পানি উন্নয়ন বোর্ড তাদের কোনো লোকজন বা পরিদর্শনও আসে নাই, বা ইমার্জেন্সি যে কোনো ব্যবস্থা তাও তারা পদক্ষেপ নিতেছে না। পানি উন্নয়ন বোর্ড বলছে শিবালয় উপজেলার পদ্মা নদীর বাম তীরের ভাঙন রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। আর বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ বলছে আশপাশের এলাকায় ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড কাজ করলে ভালো হয়। পদ্মা নদীর বাম তীরে শিবালয় উপজেলা অবস্থিত, সেই 2 কিলোমিটার অংশটুকু পানি উন্নয়ন বোর্ড কর্তৃক পরিচালনা রক্ষণাবেক্ষণ হয়ে থাকে না, সেটা বিআইডব্লিউটিএ কর্তৃক পরিচালনা রক্ষণাবেক্ষণ হয়ে থাকে। ইতিমধ্যে আমরা কয়েকবার ওনাদের সাথে যোগাযোগ করেছি, কারিগরি সহযোগিতা প্রদানের জন্য আমরা সার্বক্ষণিক প্রস্তুত আছি। আশেপাশের যে বাড়িঘর ভাঙন হয়েছে এগুলো আসলে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক কাজগুলো যদি করা হতো তাহলে এই বাড়িঘরগুলো রক্ষা করা সম্ভব হতো। প্রয়োজনীয় বাজেট পেলে আমরা অতি দ্রুত কাজটি বাস্তবায়নের ব্যবস্থা চলতি মাসের 5 তারিখ থেকে পাটুরিয়া লঞ্চঘাটের 4 নম্বর ফেরিঘাট, 57টি বসতবাড়ি ও 50 হেক্টর ফসলি জমি নদীতে বিলীন হয়েছে। সময় সংবাদ, মানিকগঞ্জ। মধুমতি নদীতে পানি বাড়ছে, এতে ফরিদপুরের আলফাডাঙ্গায় স্বপ্ননগর আশ্রয়ণ প্রকল্পের নিচু এলাকা তলিয়ে গেছে। এতে অন্তত 250টি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। অনাহারে অর্থাহারে দিন কাটছে অনেকের। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। শিকদার সজলের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। হঠাৎ মধুমতি নদীতে পানি বেড়ে গেছে। এতে ফরিদপুরের আলফাডাঙ্গায় স্বপ্ননগর আশ্রয়ণ প্রকল্পে হাঁটু পানি মারিয়ে ঘরে প্রবেশ করতে হচ্ছে বাসিন্দাদের। তলিয়ে গেছে রান্নাঘর, নোংরা পানির দুর্গন্ধে অসহনীয় পরিবেশ। দেখা দিয়েছে সুপেয় পানির অভাব, একই সঙ্গে বেড়েছে সাপের উপদ্রব। পানিবন্দী হওয়ার কারণে বেকার হয়ে পড়েছেন অনেকে। আমাকে চুলোয় পানি উঠে গেছে, ঘরে বারান্দায় সমান সমান পানি উঠে গেছে, ঘরের ভিতর জল চলে গেছিল, বাথরুম তলায় গেছে। পানিতে নামলে পানিতে ঘাও আছে, কেন গোটা গোটার মতন হয়ে যাচ্ছে। ছেলে মেয়ে স্কুলে যাইতে পারতেছে না, তারপরে পুরুষ যারা আছে সংসারে তারা ইনকাম করতে পারতেছে না। সাপ গাছে গাছে ঝুলে বেড়াচ্ছে, মানে বারান্দায় উঠতেছে। পানিবন্দী অসহায় মানুষরা যেন অনাহারে না থাকে সেজন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চাল বিতরণের কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। জেলা প্রশাসক স্যারের কাছে আমরা বিষয়টি অবহিত করি। অবহিত করার পর স্যার আমাদেরকে 4 মেট্রিক টন চাল দিয়ে থাকেন। পানি উন্নয়ন বোর্ড থেকে নদী ভাঙন ঠেকানোর জন্য তারা জিও ব্যাগ ফেলছেন। একই সাথে দীর্ঘকালীন যে পদক্ষেপ, তারা সেখানে স্থায়ী বাঁধ নির্মাণ করার জন্য তারা প্রকল্প হাতে নিয়েছেন বলে আমাদেরকে অবহিত করেছে। নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় আশ্রয়ণ প্রকল্পের 250টি পরিবার সহ জেলার নিম্নাঞ্চলের প্রায় 5000 পরিবার পানিবন্দী। সময় সংবাদ, ফরিদপুর। রাজধানীর সঙ্গে মুন্সিগঞ্জের সহজ যোগাযোগে মুক্তারপুর পঞ্চবটি সড়ক আধুনিকায়নে দ্বিতল সড়ক এখন স্বপ্ন নয়, বাস্তব। 8 কিলোমিটার এলিভেটেডে যানবাহন চলবে চলতি বছরেই।
২,২৪২ কোটি ৭৭ লাখ টাকার এই প্রকল্পের অগ্রগতি এখন ৭২.শতাংশেরও বেশি। প্রকল্পটি বাস্তবায়নে নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের অর্থনীতিতে বড় অবদান রাখবে। নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। মুন্সিগঞ্জ থেকে রাজধানীর সহজ যোগাযোগে দ্বিতল সড়ক এখন আর স্বপ্ন নয়, বাস্তবে। দ্বিতীয় দফায় 7 একর জমি অধিগ্রহণ সংকট সমাধান হওয়ায় চর সৈয়দপুর থেকে পঞ্চবটি পর্যন্ত পুরো 8 কিলোমিটার দ্বিতল সড়কে যান চলাচল করবে আগামী ডিসেম্বরে। উপরতলার 2 লেনের পাশাপাশি নিচতলায় 4 লেন সড়ক তৈরির জন্য এক পাশে বড় ড্রেন ও আরেক পাশে বিদ্যুৎ ও গ্যাস ইন্টারনেটের জন্য 2টি করে ইউটিলিটি ডাক পাইপ স্থাপনের পর ঢালাই চলছে। সড়কটি আধুনিকায়ন হলে যানবাহনের গতি বাড়বে প্রায় 5 গুণ। একসাথে আমরা এটা পুরোপুরি ফিনিশিং করে এবং অল্প সময়ের মধ্যে একটা কাজ সম্পন্ন করতে পারি। এক্সকেভেশন করার পরে আমরা যদি সয়েলটা ভালো পাই সেক্ষেত্রে আমরা এনভায়রনমেন্টে কোনো কাজ করি না, আর যদি সয়েল খারাপ পাই সেক্ষেত্রে আমরা এনভায়রনমেন্টের জন্য আরও যতক্ষণ পর্যন্ত সয়েল ভালো পাওয়ার জন্য যতটুকু দরকার এক্সকেভেশন করা ওটা করি। কর্তৃপক্ষ বলছে অধিগ্রহণের পর জেলা প্রশাসন প্রশস্ত অংশে জমি বুঝিয়ে দেওয়ার পরও চর মুক্তারপুরের রাস্তার জমিতে টিনের বেড়া দেয়ায় এই অংশের সড়ক নির্মাণ ব্যাহত ছাড়াও অসহনীয় যানজট তৈরি হচ্ছে। সড়কটিতে প্রতিদিন প্রায় 23,000 যান চলাচল করছে, তাই হিমশিম অবস্থা। কিছু সমস্যার কারণে এই গাডারগুলোকে উপরে তুলতে পারছি না। এই গাডারগুলোকে যদি আমরা উপরে উঠাতে পারি তাহলে আমাদের রাস্তাটা প্রশস্ত হয়ে যাবে এবং সড়কের যানজটটা কমে যাবে। দ্বিতল সড়ক আগে চালু করতে পুরনো সড়ক চালু রেখেই 3 শিফটে রাত দিন কর্মযজ্ঞ চলছে। আমাদের প্রজেক্টটা অত্যন্ত দ্রুত গতিতে চলতেছে, এমনকি সর্বোচ্চ কোয়ালিটি মেনটেন করে। আগামী মাসের 15 তারিখের মধ্যেও যদি শেষ হয় তাহলে ডিসেম্বরের মধ্যে এই টোটাল প্রকল্পটা উন্মুক্ত, জনগণের জন্য দ্বিতল সড়কটা উন্মুক্ত করে দেওয়া সম্ভব হবে। 2,242 কোটি 77 লাখ টাকার এই প্রকল্প বাস্তবায়নে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান 3 বছর সময় নিলেও 1 বছর সময় বৃদ্ধি করায় প্রকল্পের মেয়াদ শেষ হবে আগামী বছরের জুনে। মুক্তারপুর পঞ্চবটি আধুনিকায়ন সড়কের দ্বিতল অংশের অগ্রগতি 80% বেশি, আর পুরো প্রকল্পের অগ্রগতি 72.5%। নারায়ণগঞ্জের চর সৈয়দপুর থেকে নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। শরীয়তপুরের আঙ্গারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় তলা ভবন 2013 সালে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়, তবে এখনও সেই ভবনেই চলছে পাঠদান। যে কোনো সময় ধসে পড়তে পারে আশঙ্কা শিক্ষার্থী ও শিক্ষকদের, তবে দ্রুত নতুন ভবন নির্মাণের আশ্বাস উপজেলা শিক্ষা কর্মকর্তার। বিএম ইশরাফিলের তথ্য, ছবিতে রিপোর্ট। ছাদ ভেঙে বেরিয়ে গেছে পলেস্তারা ও রড, জানালার গ্রিলগুলো মরিচা পড়া সহ ভেঙে গেছে দরজাগুলো। যে কোনো সময় ভেঙে পড়তে পারে ভবন, তার মধ্যেই ঝুঁকি নিয়ে চলছে পাঠদান। চলতি বছরের জানুয়ারি মাসে হঠাৎই শরীয়তপুর আঙ্গারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের দ্বিতীয় তলার ভীমের বেশ কিছু অংশ ভেঙে পড়ে ক্লাসরুমে। তবে ছুটি হওয়ায় শিক্ষার্থী না থাকায় সেদিন কোনো দুর্ঘটনা ঘটেনি। 2013 সালে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয় দোতলা ভবনটি, তবুও বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় নিচতলায় ক্লাস নেওয়া হচ্ছে। এমন পরিস্থিতিতে দুশ্চিন্তায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। আমরা ক্লাস করতে অনেক ভয় পাই, কখন জানি বিল্ডিংটা ভেঙে পড়ে। এই ঝুঁকিপূর্ণ অবস্থায় কখন কি হয়ে যায় আমরা সবসময় ভয় থাকি। টিন সেট কোনো ব্যবস্থা করুক, মাঠে করুক, তাও আমরা মানতে রাজি, কিন্তু আমরা নিরাপদ ব্যবস্থা চাই বাচ্চাদের জন্য। একটা ভবন এসেছিল, সয়েল টেস্ট হয়েছে, বিদ্যালয়ের মাঠে সয়েল টেস্ট করেছি সারাদিন ব্যাপী, এবং সেই ভবনের ডিজাইনেও আমরা সই করে এসেছি, কিন্তু কি অজ্ঞাত কারণে বা কি কারণে সেই ভবনের দেখা আজও পাই নাই, আমার বোধগম্য নয়। তবে নতুন ভবন নির্মাণের আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রকৌশলীর। উপজেলা শিক্ষা কমিটির একটা রেজুলেশন সহ আমরা জরুরি ভবন নির্মাণের জন্য আমরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে অতি শীঘ্রই এর প্রস্তাবনা পাঠাবো। ইমার্জেন্সি ফান্ডের টাকা আসলে আমরা টিন শেড ঘর করে পুরান পরিত্যক্ত বা ঝুঁকিপূর্ণ ভবনটা আমরা টোটালি বন্ধ করে দেব, আর নতুন ভবনের জন্য অলরেডি আমরা বরাদ্দ চাইছি। বিদ্যালয়টিতে 254 জন শিক্ষার্থী ও 6 জন শিক্ষক রয়েছেন। সময় সংবাদ, শরীয়তপুর।
কক্সবাজারের চিংড়ি চাষিদের নতুন করে আশার আলো দেখাচ্ছে চকরিয়ার রামপুরা চিংড়ি এস্টেট। সাস্টেইনেবল কোস্টাল এবং মেরিন প্রকল্পের আওতায় ৭,০০০ একর চিংড়ি এস্টেটের উন্নয়ন প্রকল্পের কাজ প্রায় শেষ পর্যায়ে। মৎস্য অধিদপ্তর বলছে, অবকাঠামো উন্নয়নের ফলে এই স্টেট থেকে চিংড়ি চাষ বাড়বে প্রায় ৩ গুণ। আর চিংড়ি সিটি প্রকল্পের কাজ শেষ হলে চিংড়ি শিল্পের নতুন যুগের সূচনা করবে বাংলাদেশ। কক্সবাজারের চকরিয়ার রামপুরায় ৭,০০০ একর সরকারি চিংড়ি প্রকল্প। স্থানীয় জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে এবং চিংড়ি রপ্তানি বৃদ্ধিতে প্রায় ৫ দশক আগে এই এস্টেটে চিংড়ি চাষ শুরু হয়। দুর্গম এই চিংড়ি এস্টেট দীর্ঘদিন সংস্কারের অভাবে আধুনিক চিংড়ি চাষে অনুপযোগী হয়ে পড়ে। সংস্কারে এগিয়ে আসে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংকের টাকায় ২০১৮ সালে সাস্টেইনেবল কোস্টাল এবং মেরিন প্রকল্পের আওতায় এই চিংড়ি এস্টেটের উন্নয়ন কাজ শুরু করে মৎস্য অধিদপ্তর। বাস্তবায়ন কঠিন, পদে পদে নানা প্রতিকূলতা দেখে একসময় এ প্রকল্পের অর্থ ফেরত নেয়ারও মনোভাব দেখায় বিশ্বব্যাংক, কিন্তু হার মানতে নারাজ প্রকল্প সংশ্লিষ্টরা। নানা চ্যালেঞ্জ, সীমাবদ্ধতা সত্ত্বেও এস্টেট প্রকল্পের সুরক্ষায় ৬০ কিলোমিটার দীর্ঘ বেড়িবাঁধ সংস্কার ও নির্মাণ শেষ হয়েছে খাল খনন কাজও। পানি ব্যবস্থাপনায় ২৩টি স্লুইস গেটের কাজও শেষ হয়েছে প্রায় ৮০%। সব মিলিয়ে পুরো প্রকল্প এখন দৃশ্যমান। মন্ত্রণালয় সচিব মহোদয় এবং ওয়ার্ল্ড ব্যাংকের প্রতিনিধি টিম এসে আমাদের কাজটা করতে পারবো না সেটা তারা জানাইছিল। তো আমি সেটাকে চ্যালেঞ্জ হিসাবে নিয়ে কাজটা সম্পূর্ণ করতে পারছি সঠিক টাইমে, ডিউ টাইমের। কস্টিংয়ের কথা ভাবি নেই, শুধু কাজটা ওয়ার্ল্ড ব্যাংককে দেখাইছি যে কাজটা শেষ করছি। অত্র এলাকায় কোনো উঁচু জায়গা নাই, এরকম মাঝে মাঝে এমন উঁচু হয়ে গেছে, মানে পানির ফ্লো হয়ে আমাদের যানবাহনগুলো নষ্ট হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে। তারপরও আমরা কোনোভাবেই কোনো কাজ থেমে যায় নাই। চিংড়ি চাষিদের উন্নত চাষ পদ্ধতি হাতে কলমে শেখাতে এ প্রকল্পে রয়েছে ৪টি নার্সারি, করা হয়েছে ১৩টি গ্রে আউট পুনর্খনন। এছাড়া প্রকল্প রক্ষণাবেক্ষণে রয়েছে অফিস ভবন সহ আনুষঙ্গিক অবকাঠামো, যার কাজও শেষ প্রায় ৯৫%। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, উন্নয়ন কাজের ফলে এই প্রকল্পে চিংড়ি চাষ বাড়বে প্রায় ৩ গুণ। আর চিংড়ি সিটি প্রকল্পের কাজ শেষ হলে এই শিল্পের নতুন যুগের সূচনা হবে। এর মাধ্যমে আমাদের ৭,০০০ একরের চিংড়ি উৎপাদন আমরা প্রায় ৩ গুণ উৎপাদন এখান থেকে পাবো আশা করছি। এবং এটা যদি শুধু পরবর্তীতে এই উৎপাদনটা আমাদের আশা করি এটা রপ্তানি চেইনে এটা যাবে। এই যে ৭,০০০ একর চিংড়ি এস্টেট প্লাস এর সারাউন্ডিংয়ে আরও ২১,০০০ চিংড়ি চাষ এলাকা রয়েছে, এই ২৮,০০০ চিংড়ি চাষ এলাকা নিয়ে আমরা একটি মাস্টার প্ল্যান এই প্রকল্পের আওতায় তৈরি করা হচ্ছে, যেটি ৩০ বছরে বাস্তবায়ন করা হবে এবং এর মাধ্যমে আমরা বার্ষিক ১,২৫,০০০ মেট্রিক টন আরও চিংড়ি উৎপাদন করতে পারবো। তারা বলছেন, অক্টোবরে শেষ হবে পুরো প্রকল্পের কাজ। এর ফলে টেকসই উন্নয়ন ঘটবে দেশের উপকূলীয় ও সামুদ্রিক মৎস্য খাতে। আফজাল হোসেন, সময় সংবাদ, কক্সবাজার। সিলেটের জেলা প্রশাসক পদে যোগ দিয়ে সাদা পাথর পর্যটন কেন্দ্র পরিদর্শন করেন সারওয়ার আলম। বলেন, এখন থেকে পাথর সরানোর চেষ্টা যে করবে তার জীবন ঝালাপালা করে দেয়া হবে। সাদা পাথর থেকে ফেরার পথে ৩টি ক্রাশার মিল থেকে অবৈধ পাথরের মজুদ জব্দ করেন নতুন জেলা প্রশাসক। এদিকে পাথর লুটপাটে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে জামায়াত ও এনসিপি। সাদা পাথর পর্যটন কেন্দ্রের পাথর লুটপাটের ঘটনায় সারা দেশে আলোচনার মধ্যে সোমবার সিলেটের জেলা প্রশাসক পদে সারওয়ার আলমকে নিয়োগ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। বৃহস্পতিবার যোগদান করেই ছুটে যান সাদা পাথর পর্যটন কেন্দ্রে। ঘুরে দেখেন পর্যটন কেন্দ্রের করুণ চিত্র। জেলা প্রশাসক জানান, পাথর লুটপাটে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রিভেনশন ইজ বেটার দেন কিউর বলে একটা কথা আছে। তো আমরা দেখি কি করা, যদি এখানে পানিশমেন্ট প্রয়োজন হয় তাহলে প্রচলিত যে আইন আছে সেই আইন মোতাবেক হবে, যে যতটুকু অপরাধ করবে সেই অনুযায়ী হবে। সেটা জেলা হতে পারে, বড় ধরনের শাস্তি হতে পারে, জরিমানা হতে পারে, যারা বেশি অপরাধ করবে তারা সেরকম হবে। এই চিন্তা করে সাদা পাথর পরিদর্শন শেষে কোম্পানিগঞ্জ উপজেলার টুকিরগাঁও এলাকায় চাচা ভাতিজা মেসাস আল করিম সহ 3টি স্টোন ক্রাশার মিলে অবৈধ পাথরের মজুদ জব্দ করেন সারওয়ার
সারোয়ার আলম। এদিকে সাদা পাথর লুটে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে সিলেট মহানগর জামাতে ইসলামী। দুদক যদি তাদের রিপোর্টে জামাত নেতাদের নাম উল্লেখ করে থাকে তাহলে অবশ্যই দুদককে এর প্রমাণ দিতে হবে। অন্যথায় অপপ্রচারের জন্য দুদক ও কাল্পনিক ভুয়া রিপোর্ট প্রকাশকারী গণমাধ্যমকে জাতির নিকট ক্ষমা চাইতে হবে। সিলেট প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে পাথর লুটে সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছে এনসিপিও। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। মেহেরপুরের কুতুবপুর সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ। বৃহস্পতিবার দুপুরের খাবার খেয়ে গরুর জন্য ঘাস কাটতে মাঠে যান ইকবাল হোসেন। ঘাস কাটতে কাটতে ভারতীয় সীমানার মধ্যে ঢুকে পড়লে বিএসএফ সদস্যরা তাকে আটক করে বেধড়ক মারধর করে। পরে তাকে ক্যাম্পে নিয়ে যায় বিএসএফ। বিজেপি পতাকা বৈঠকের ডাক দিলেও তাতে সাড়া দেয়নি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। আজ পতাকা বৈঠকের মাধ্যমে ইকবালকে ফেরতের আশা করছেন স্বজনরা। এবার আবহাওয়ার খবর। দেখে নেব এখনকার বাতাসের মানসূচক। বায়ুমান বিষয়ক সংস্থা IQAir এর সূচক অনুযায়ী বাংলাদেশে এখনকার বাতাসের মান: ঢাকা বিভাগের বায়ুর মান 55, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 86%। চট্টগ্রাম বিভাগে বায়ুর মান 56, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 92। রাজশাহী বিভাগে বায়ুমান 95, যা সন্তোষজনক, আর্দ্রতা 92। সিলেট বিভাগে বায়ুর মান 58, এটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 92%। খুলনা বিভাগের বায়ুমান 60, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 94। বরিশাল বিভাগে বায়ুর মান 63, এটিও সন্তোষজনক, আর্দ্রতা 91। রংপুর বিভাগের বায়ুমান 66, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 90। ময়মনসিংহ বিভাগের বায়ুর মান 63, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 93%। সারা দেশে বায়ুর মান সবচেয়ে ভালো ঢাকায় 55 আর সবচেয়ে খারাপ রাজশাহীতে 95। টাঙ্গাইলের তাঁতের শাড়ি জিআই পণ্য হিসেবে আন্তর্জাতিক পরিমণ্ডলে জায়গা করে নিলেও পৃষ্ঠপোষকতার অভাবে এই শিল্প ধ্বংসের দ্বারপ্রান্তে। এর মধ্যে জেলায় 1 লাখ তাঁতের মধ্যে 75,000ই বন্ধ হয়ে গেছে, বাকিগুলোও বেহাল। এই শিল্প টিকিয়ে রাখতে তাঁতিদের স্বল্প সুদে ঋণ দেওয়ার আশ্বাস তাঁত বোর্ডের। কাদের তালুকদারের তথ্য, রাশেদ খানের ছবিতে রিপোর্ট। তাঁতপল্লীতে বিরামহীন তাঁতের খটখট শব্দ থাকার কথা, কিন্তু বেশিরভাগ তাঁত বন্ধ হয়ে যাওয়ায় এখন শুনশান নীরবতা। মরিচা ধরে নষ্ট হচ্ছে লাখ লাখ টাকার যন্ত্রপাতিও। করোনা মহামারীর কবলে পড়ে টাঙ্গাইলে বেশিরভাগ তাঁত মালিক বড় অঙ্কের লোকসানে পড়েন। তখন বন্ধ হয়েছিল প্রায় 75% তাঁত। পরবর্তীতে অনেক তাঁত মালিক বিভিন্ন ব্যাংক ও এনজিও থেকে চড়া সুদে ঋণ নিয়ে ব্যবসা চালু করলেও লোকসান কাটিয়ে উঠতে পারছেন না। পাশাপাশি উৎপাদন খরচ বাড়ায় শাড়ির কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না তাঁতিরা। আমার তাঁত ছিল পাওয়ার লুমা ছিল 30টার মতো, হ্যান্ড লুমা ছিল আরো 12টার মধ্যে, এখন একটাও নেই। ব্যবসা অনেক খারাপ, চলার মতো কোনো নাই। সুতা রঙের দামও কিছুটা ঊর্ধ্বমুখী। হাড়ি বোনায় হাটে নিয়ে বিক্রি করতে গেলে আমাদের অনেক লস আসে। বেশিরভাগ তাঁতিরাই পেশা ছেড়ে দিয়েছেন। যারা কাজ করছেন তারাও ঠিক মতো মজুরি পাচ্ছেন না। এতে পরিবার নিয়ে মানবেতর দিন কাটছে তাঁতিদের। ইদানিং ব্যবসা একটু মন্দা, কাপড়ের চাহিদা একটু কম, আজরও কম। যে মজুরি দেয় এখন এই মজুরিতে আমাদের চলে না। এখন মজুরি কম হলেও এখন ধরে থাকি। এই শিল্প টিকিয়ে রাখতে তাঁতিদের সরকারিভাবে ঋণ সহায়তা দেওয়ার প্রক্রিয়া চলছে জানান টাঙ্গাইল তাঁত বোর্ডের লিয়াজু অফিসার। সরকারিভাবে তাঁতিদের সহায়তা করার জন্য আমাদের তাঁত বোর্ড কর্তৃক ঋণ প্রকল্প হাতে নেওয়া হয়েছে, আর্থসামাজিক প্রকল্প। এটা পরিমাণটা 5 থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত। বর্তমানে জেলায় পূর্ণাঙ্গভাবে চলছে 15,000-এর কম তাঁত। সময় সংবাদ, টাঙ্গাইল। ইউক্রেনে একযোগে 574টি ড্রোন ও 40টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। এতে 1 জন নিহত ও 15 জন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন কারখানাও। ইউক্রেন বলছে এই আক্রমণ প্রমাণ করে মস্কো এখনও শান্তির বদলে যুদ্ধ চাইছে। অন্যদিকে রুশ পররাষ্ট্রমন্ত্রীর পাল্টা অভিযোগ, কিয়েভ শান্তির পথে হাঁটতে চাইছে না।
মার্কিন প্রেসিডেন্ট দুই দেশের রাষ্ট্রপ্রধানদের বৈঠক আয়োজনের চেষ্টা করলেও মস্কোর পক্ষ থেকে এখনও স্পষ্ট কোনো প্রতিক্রিয়া আসেনি। ইউক্রেনে একের পর এক বড় ধরনের হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরের আগে কিয়েভ ও পশ্চিমাঞ্চলীয় লাভিভে 574টি ড্রোন ও 40টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে মস্কো। কয়েক ঘন্টা ধরে চলে এই আক্রমণ। প্রাণ বাঁচাতে আশ্রয়কেন্দ্রে ছোটেন পশ্চিম সীমান্তের কাছে বসবাসকারী লাখো মানুষ। হতাহত হয়েছেন কয়েকজন। ক্ষতিগ্রস্ত হয়েছে একটি মার্কিন কারখানা। পাশের দেশ পোল্যান্ডও সীমান্তে যুদ্ধবিমান মোতায়েন করে আকাশ সীমার রক্ষায় সতর্ক অবস্থান নেয়। শুধু আকাশেই নয়, পূর্বাঞ্চলীয় দোনেৎস্কে নতুন গ্রাম দখল করে এগিয়ে যাচ্ছে রুশ বাহিনী। মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশ করা ভিডিওতে দেখা যায় গ্রামে বিস্ফোরক নিক্ষেপ করেছে রুশ সেনারা। বিশ্লেষকদের মতে এতে পূর্ব ফ্রন্টে যুদ্ধ আরও জটিল আকার ধারণ করছে। ইউক্রেন বলছে এই আক্রমণই প্রমাণ করে মস্কো এখনও শান্তির বদলে যুদ্ধ চাচ্ছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভের পাল্টা অভিযোগ, কিয়েভ শান্তির পথে হাঁটতে চায় না। এদিকে পুতিন ও জেলেনস্কির বৈঠক আয়োজনের চেষ্টা চালাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মস্কো জানায় রুশ প্রেসিডেন্ট কেবল তখনই আলোচনায় বসবেন যখন আগাম শর্তগুলো নিয়ে কাজ শেষ হবে। অন্যদিকে কিয়েভের শর্ত হলো আন্তর্জাতিক নিরাপত্তা নিশ্চয়তা, যাতে ভবিষ্যতে রুশ হামলা ঠেকানো যায়। এই অবস্থায় দুই দেশের রাষ্ট্রপ্রধানদের সম্ভাব্য বৈঠক নিয়ে জল্পনা বাড়লেও কূটনৈতিক সমাধানের ইঙ্গিত এখনও অনিশ্চিত। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে জালিয়াতি মামলায় প্রায় $500 মিলিয়ন জরিমানা বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত। জরিমানাকে অতিরিক্ত আখ্যা দিয়ে বাতিল করলেও ট্রাম্পের বিরুদ্ধে দেয়া দণ্ড বহাল রেখেছেন নিউ ইয়র্কের আপিল আদালত। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। 3 বছর ধরে চলা জালিয়াতি মামলায় অবশেষে জরিমানা থেকে অব্যাহতি পেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার প্রায় $500 মিলিয়ন জরিমানা বাতিল করেছেন নিউ ইয়র্কের আপিল আদালত। অতিরিক্ত আখ্যা দিয়ে আপিল আদালত ট্রাম্পের জরিমানা বাতিল করলেও তার বিরুদ্ধে আগের দেয়া দণ্ড বহাল রেখেছেন। নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস জানান, রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার পরিকল্পনা রয়েছে। আপিল আদালতের রায়কে ভুয়া মামলার বিরুদ্ধে বড় জয় বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ছেলে ডন জুনিয়র সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, 2024 সালের নির্বাচনকে প্রভাবিত করতেই ট্রাম্পের বিরুদ্ধে এই মামলা করা হয়েছিল, যা ছিল একটি অপচেষ্টা। আরও লেখেন, বাম ঘেঁষা নিউ ইয়র্কের আপিল আদালতও এতে একমত হয়েছেন। অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস 2022 সালে ট্রাম্প ও তার প্রাপ্তবয়স্ক সন্তানদের এবং ট্রাম্প অর্গানাইজেশনের বিরুদ্ধে একটি সুস্পষ্ট দেওয়ানি মামলা দায়ের করেন। অভিযোগে বলা হয়, তারা বেআইনিভাবে সম্পদের মূল্য বাড়িয়ে দেখিয়েছেন এবং সম্পত্তির মান জালিয়াতি করে ব্যাংক ঋণ ও বীমার সুবিধা আদায় করেছেন। 2024 সালের ফেব্রুয়ারিতে ট্রাম্প যখন হোয়াইট হাউস পুনরুদ্ধারে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন, তখন বিচারক আর্থার অ্যানগরন ট্রাম্পকে দোষী সাব্যস্ত করে $354 মিলিয়ন জরিমানা করেন। সেই সঙ্গে 3 বছরের জন্য তাকে ব্যবসা পরিচালনা থেকে নিষিদ্ধ করা হয়। এতদিনে সেই জরিমানাই বেড়ে প্রায় $500 মিলিয়ন হয়েছে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এই মুহূর্তে অ্যাডহক কমিটির কোনো প্রয়োজনীয়তা নেই। দেশের বর্তমান পরিস্থিতি বিসিবির নির্বাচন হওয়ার জন্য যথেষ্ট ভালো। মন্ত্রণালয় হস্তক্ষেপ না করলে অক্টোবরে নির্বাচন হবে বলে বিশ্বাস সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাবুর। তার স্পষ্ট কথা, অনির্বাচিতদের দিয়ে গঠনতন্ত্র সংশোধনের মতো কারণ এখনও তৈরি হয়নি। সংস্কার করতে হবে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমেই। এদিকে মাহবুবা নামের নির্বাচনের অংশ না নেয়ার সিদ্ধান্তে অবাক এই ক্রীড়া সংগঠক। বিস্তারিত নিয়ন মোহাইমিনের রিপোর্টে। দিনের হিসেব করলে আর 1.5 মাসেরও কম সময় বাকি। এই বছরের অক্টোবরের প্রথম সপ্তাহেই শেষ হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান পরিচালনা পরিষদের মেয়াদ। গঠনতন্ত্র বলছে চাইলে অক্টোবরের আগেও নির্বাচন করা সম্ভব, তবে অক্টোবরের মধ্যে করলেও সমস্যা নেই। তবে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডের যেন সেদিকে ভ্রুক্ষেপই নেই। নির্বাচনের সময় ঘনিয়ে এলেও এখনও কাউন্সিলর তালিকা চূড়ান্ত করতে পারেনি বোর্ড। উল্টো জোর গুঞ্জন, অ্যাডহক কমিটি দিয়েই নাকি অন্তর্বর্তীকালীন সরকারের সময়কালটা পার করে দিতে চাচ্ছেন বোর্ডের একাংশ। তবে শঙ্কার মধ্যেও ক্রিকেটের ভালো চাইলে এই পথে না হাঁটার পরামর্শ সাবেক যুগ্ম সাধারণ সম্পাদকের। পরিস্থিতি যদি এরকম হতো যে এখন নির্বাচন করা সম্ভব নয় বিভিন্ন কারণে, সেই ক্ষেত্রে কিন্তু অ্যাডহক কমিটিটা অটোমেটিক চলে আসে। কিন্তু আমরা এই মুহূর্তে দেখছি যে
নির্বাচনের অনুকূলেই কিন্তু পরিবেশ আছে। সমস্যা আছে আরও একটা। 2024-এর 5 আগস্ট পট পরিবর্তনের পর থেকেই বিসিবিতে আলোচনা গঠনতন্ত্র সংশোধনের, কিন্তু সাবেক পরিচালকের সোজা সাপটা কথা, অনির্বাচিতদের হাত দিয়ে সংশোধনের কোনো প্রয়োজনীয়তাই নেই, বরং যে কোনো পর্যায়ের সংস্কার হতে হবে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে। মাননীয় উপদেষ্টা যে কথাগুলি বলেছেন সেটা কিন্তু নির্বাচনের পরেও নির্বাচিত বডির মাধ্যমে কিন্তু এটা করা সম্ভব, যে যে সংস্কারগুলি করা। সুতরাং আমরা যদি যৌক্তিক মনে করি নির্বাচনের পরে যে এগুলি সংস্কার করতে হবে, সেই ক্ষেত্রে আমরা সেগুলি করব ইনশাল্লাহ। বিসিবির নির্বাচন হবে কি হবে না তার চেয়েও এখন বড় প্রশ্ন কারা আসছেন এর সর্বোচ্চ পর্যায়ে। বাজারে তামিম ইকবাল, ফারুক আহমেদ, আমিনুল ইসলাম বুলবুলদের সঙ্গে নাম আছে সাবেক আরও কয়েকজন কর্মকর্তার, কিন্তু সাবেক এই কর্তার দাবি তাদের প্রাথমিক চিন্তা শুধুই নির্বাচন। এরপর জয়ী হয়ে যারা আসবেন তাদের মধ্য থেকেই নির্বাচিত হবেন দেশের ক্রিকেটের নতুন অভিভাবক। আফটার ইলেকশন কে ডিরেক্টর নির্বাচিত হয়ে আসবে তাদের উপর ডিপেন্ড করেই কিন্তু সভাপতি নির্বাচিত হবে। সুতরাং যাদের নাম শোনা যাচ্ছে তাদেরকে তো আগে ডিরেক্টর নির্বাচিত হতে হবে, তারপরে এটার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে ইনশাল্লাহ। নির্বাচন নিয়ে এই টানাপোড়েনের মধ্যেও নিজের প্রার্থিতা নিয়ে অবশ্য কোনো সন্দেহ নেই রফিকুল ইসলাম বাবুর, যদিও মাহবুবা নামের ঘটনায় একটু নড়ে চড়ে বসেছেন তারা। মাহবুবা নামের বিষয়টা কিন্তু অত্যন্ত দুঃখজনক। সে একজন অভিজ্ঞ ক্রীড়া সংগঠক, ক্রিকেটের জন্য অনেক কিছু করেছেন এবং তার করার যথেষ্ট যোগ্যতাও আছে ভবিষ্যতে। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ, ঢাকা। বিসিবির উদ্যোগে আগামী 28 আগস্ট চট্টগ্রামে শুরু হচ্ছে রিজিওনাল টি20 ক্রিকেট টুর্নামেন্ট। বিভাগের 11টি জেলা দল নিয়ে অনুষ্ঠিত হচ্ছে এই টুর্নামেন্ট। আঞ্চলিক ক্রিকেটকে এগিয়ে নিতে ও নতুন খেলোয়াড় বের করতেই এই টুর্নামেন্টের আয়োজন বলে জানান বিসিবি পরিচালক আকরাম খান। লটারির মাধ্যমে 11 দলকে 6টি পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতিযোগিতার মোট বাজেট ধরা হয়েছে 80 লাখ টাকা, যার 43 লাখ টাকা দেবে ক্রিকেট বোর্ড, বাকি 37 লাখ টাকা দেবে 6টি স্পন্সর প্রতিষ্ঠান। 28 আগস্ট টুর্নামেন্টের উদ্বোধন করবেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। কোচ এবং আমাদের হেডেড বাইকে প্রথমেই আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের দিয়েছেন ক্রিকেট অপারেশনস এখানে সেদিনই প্রমাণ হয়ে গেছে। অনেকদিন পর এটা প্রথম বাংলাদেশে রিজিওনাল ক্রিকেট একটা হচ্ছে, তো আমি আপনাদের থেকে সহযোগিতা চাচ্ছি যেন আমরা এটা ভালোভাবে করতে পারি। এবং বিশেষ করে আমি ধন্যবাদ জানাচ্ছি যারা স্পন্সর করেছে ওনাদেরকে। ওনারা না হলে কিন্তু আমি এই টুর্নামেন্ট করতে সাহস পেতাম না। এবং তার সাথে আমি ক্রিকেট বোর্ডকেও ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে আমাদের বোর্ড প্রেসিডেন্ট, সে আমাকে আশ্বাস দিয়েছে এবং আমি ওকে বাজেট পরশুদিন দিয়েছে, ওর সাথে সাথে কিন্তু বাজেটটা পাস করে দিয়েছে। চট্টগ্রাম থেকেই আরেকটি ইতিহাসের যাত্রা শুরু হলো, অর্থাৎ বর্তমান গত 1-1.5 বছরের মধ্যে অনেক জায়গায় কোনো টুর্নামেন্ট হচ্ছে না, খেলাই মাঠে গড়াচ্ছে না। এই জায়গায় চট্টগ্রাম যে আবার অগ্রণী ভূমিকা রেখেছে। আমরা চাই এখান থেকে 5-7 জন মিনিমাম ন্যাশনাল টিমে আমাদের পার্টিসিপেন্ট থাকতো। সেই যাত্রায় আমরা আশা করি ফিরে যেতে পারবো, খুব বেশি দেরি হবে না। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। 31 দফায় সমর্থন দিলে যে কোনো দলের সঙ্গে জোট গঠনে তৈরি বিএনপি, ভোটে জিতলে জবাবদিহিমূলক সরকার গড়ার প্রতিশ্রুতি, সংসদকে মেধাবীদের পাঠশালা বানানোর পরিকল্পনা। ডাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাসে উত্তাপ, প্রার্থীদের খসড়া তালিকা প্রকাশ, বৈধ 462 জন, শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণে নানা প্রতিশ্রুতি প্যানেলগুলোর। এবং জ্বরের সঙ্গে তীব্র শরীর ব্যথা, দ্রুত কমছে প্লাটিলেট, 8 মাসে হাসপাতালে 27,000-এর বেশি ডেঙ্গু রোগী, এডিস মশা নিয়ন্ত্রণে জনসচেতনতা তৈরির তাগিদ। এই ছিল সকালের সময়, সঙ্গেই থাকুন সময়।